পাহাড়ি রাস্তায় হঠাৎ এত মেঘ চলে এসেছে যে ঠিকমতো রাস্তা দেখা যাচ্ছিল না। সিএনজিতে এক ছড়ি কলা ঝুলিয়ে এভাবেই মেঘের মধ্য দিয়ে যাচ্ছিলাম, তার মধ্যে আবার বৃষ্টি। দিনের বেলাতেও দুর্ঘটনা এড়াতে জ্বালানো হয়েছে হেডলাইট। ব্যাপারটা বিপজ্জনক হলেও বান্দরবানে এসে এমন ওয়েদার পাওয়াটা কিন্তু ভাগ্যের ব্যাপার। সবাই হিসাবে আমাকে কলেক্টটা খাওয়াইলাম, আমি অনেক খুশি। পথিমধ্যে কথাবার্তা হয়েছে কিছু লোকাল মানুষদের সাথে, যারা খুব আন্তরিকতা দেখালেও এখানকার ট্যুরিজম ব্যবস্থা নিয়ে বেশ কিছু ব্যাপারে আমার আপত্তি রয়েছে। এখানকার সিন্ডিকেট বেশ বড় এবং ঘুরতে আসা পর্যটকেরা বলতে গেলে নিরুপায়। এই সিন্ডিকেটের বেড়াজালে সীমাবদ্ধ থেকেও কেমন হতে যাচ্ছে আমাদের এবারের একদিনের বান্দরবান ঘোরাঘুরি, সেটাই কিন্তু দেখার বিষয়। এই রুমের ভাড়া মাত্র 2000 টাকা, বাট দেখেন রুমটা কত বড়। এসি রুম, আবার বেড সাইজও কিন্তু বড়, একটা কিং সাইজ বেড আছে, তারপরে সেপারেট আলাদা একটা বেড আছে, সোফা টেবিল সবই আছে। মোটামুটি মাত্র 2000 টাকা বান্দরবানে। হোটেল থেকে মাত্র চেক আউট করলাম, এখন ঘড়িতে সময় সকাল 11টা বেজে গেছে। আমরা বরাবরের মতোই লেট 1 ঘন্টা। হোটেলের সামনেই সিএনজি, চাঁদের গাড়ি সবই কিন্তু দাঁড়ায় আছে। এগুলো সারাদিনের প্যাকেজে ঘুরে বেড়ায় বা বিভিন্ন জায়গায় যায়। আমরা যে জায়গাতে নামছি বাস আর কি বান্দরবান শহরে যখন আসে এখানেই কিন্তু বাসটা থামে। আর এই হচ্ছে হোটেল, মানে হোটেল থেকে বের হয়ে আমরা গাড়িটা পাচ্ছি। সো এটা আমাদের জন্য এক্সট্রা কোনো প্যারা হচ্ছে না। যেহেতু আমরা 2 জন মানুষ আছি, আমরা একটা সিএনজি ঠিক করব এবং একদিনে বান্দরবানের কয়টা জায়গা আমরা ঘুরে দেখতে পারি সেটাই কিন্তু দেখ। প্যাকেজ কত করে নেন সারাদিনের? 3000। মেইনলি এইখানে যে ভাড়া চাচ্ছে এরা, এই ভাড়ায় আমাদের পোষাবে না। সিএনজি ভাড়া চায় সারাদিন ঘুরাবে 4000 টাকা, 3000 টাকা, মানে মগের মূল্য নাকি আমি বুঝতেছি না। আমার তো আইডিয়া আছে। সো আমরা আরেকটু সামনে যাব। এদের আসলে সিন্ডিকেটটা অনেক বড় এখানে। এই যে এখনো আসতেছে, মানে তার কথা শেষ হচ্ছে না, সে একটু পর পর আসতেছে। মেইনলি এই সিন্ডিকেট থেকে একটু বের হওয়ার চেষ্টা করতেছি, দেখি সামনে গিয়ে আরেকটু ভালো কোনো ডিল করতে পারি কিনা। পিছে ছাড়বে না, ওই যে আবার আসছে এই পর্যন্ত। এখন সে আস্তে আস্তে কমাচ্ছে, বাট ওরে আমরা সুযোগটা দিচ্ছি না। এটা ধানেশ পাখি আর এটাকে ধানেশ চত্বর বলে। নীলাচল মেঘলা রূপালী দোলনা গোল্ডেন টেম্পল। কয়টা হচ্ছে? 10টা। 10টাই তো কটা নিবা? 3200 টাকা দিতে হবে। হ্যাঁ 3200। আচ্ছা ওপো চাক না। অনেকক্ষণ এই জায়গাতে বার্গেন করে অবশেষে এটা ঠিকঠাক করলাম। 2200 টাকায় এটা ম্যানেজ করতে পারছি, তবে এটা কষ্ট হয়ে গেছে আমাদের জন্য। হ্যাঁ আমরা তো বাস ধরবো, আমরা চলে যাবো কক্সবাজার। 6টা পর্যন্তই তো আমরা ঘুরবো, তাই না? হ্যাঁ ঠিক আছে। এর আগে কভার করলে আগেই ছেড়ে দিব আপনাকে, সমস্যা নেই। তো ভাইকে যেহেতু আমরা অনেকক্ষণ সময় এইখানে ব্যয় করে তারপরে ভাইয়ের সাথে মিটমাট করে ঠিকঠাক করছি, ওনার নাম্বারটা আমি ভিডিওতে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ওনাকে কল দিয়ে যে কোনো ইনফরমেশন নিতে পারেন বা এখানে আসলে ওনার সিএনজিতে করে ঘুরতেও পারেন। বান্দরবানে আসা হয় ঠিকই, কিন্তু এই যে শহরের মধ্যে শহরের আশেপাশে ঘোরা এটা হয় না। বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি এগুলো খুবই কমার্শিয়াল একটা জায়গা। পর্যটকদের সাথে মেলামেশা করতে করতে তারা আসলে এত বার্গেনিং করতে করতে তারা অভ্যস্ত। সো আপনার দায়িত্ব হচ্ছে বার্গেনিং করা, আপনার দায়িত্ব হচ্ছে রাইট পার্সনকে খুঁজে নেওয়া। রাইট, উপরের দিকে ওঠা অলরেডি শুরু হয়ে গেছে এখন। তো আমরা প্ল্যানিংটা যেভাবে করছি, অনেকে নীলগিরি যাওয়ার পথে দাঁড়ায় দাঁড়ায় সব দেখে। আমরা ফার্স্টে ডিরেক্ট চলে যাব নীলগিরি, দেন আসার পথে দেখতে দেখতে আসবো। তো যাওয়ার পথে এখানে একটা পুলিশ চেকপোস্ট আছে, এটা হচ্ছে মিলনছড়ি ভিউ পয়েন্ট। যে যাওয়ার পথে অনেকে দাঁড়ায়, ছবি টবি তোলে, এইখান থেকে একটা ভিউ পাওয়া যায়। আচ্ছা, এটা কি মাতামহরি না সাঙ্গু নদী, কোনটা? আমি অ্যাকুরেট বলতে পারবো না। এটা কোন নদী? সাঙ্গু নদী বরাবর চলে গেছে। কোন পর্যন্ত গেছে জানেন? এই পর্যন্তই। তো এই যে ওদের 8-10টা জায়গার মধ্যে ম্যাক্সিমাম জায়গায় হচ্ছে এরকম যাওয়ার সময় রাস্তায় পড়বে। আর এখানে যেহেতু চেকপোস্ট আছে, এন্ট্রি করাইলাম, দাঁড়ানো লাগলো, ভাবলাম যে এই জায়গাটা একটা স্পট আপনাদেরকে দেখাই দিই। এটা আমরা এখন পার হচ্ছি লাইমিপাড়া। যে দেখতে পাচ্ছেন এখানে পাহাড়িদের ঘর বাড়ি, দোকানপাট। এই যে এটা একটা চায়ের দোকান, আর সামনেই চলে গেছে একটা ব্রিজ। এটা পার হয়ে আমরা এখন এই পাড়াটা আর কি লিভ করছি। এই যে নিচে চলে গেছে এটা সাঙ্গু নদী।
পাহাড়ের ঢালু রাস্তা ধরে এবারে আমরা উপরের দিকে উঠতে শুরু করেছি। এমন রাস্তার জন্য সিএনজি মোটেই উপযোগী বা নিরাপদ কোনো বাহন নয়। তবে আমাদের দুইজনের জন্য চাঁদের গাড়ি পুরোটা রিজার্ভ নেওয়া আপাতত সম্ভব নয়। রাস্তা ৪৫ কিলোমিটারের হলেও পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা ধরে যেতে সময় লাগবে প্রায় ২ ঘন্টা। সময়ের হিসাবে চুক্তি করে নেওয়া সুবিধা এটাই যে আমাদের যেখানে মন চায় সেখানেই গাড়ি থামাতে পারবো। নাম নাই মানে ওরকম কোনো স্পট এটা না, বাট আমরা যাওয়ার পথে একটা ব্রেক দিলাম এখানে। জায়গাটা একটু ভালো লাগলো, পাহাড়ে সুন্দর বাতাস হচ্ছে। শৈলপর্বত এলাকা, কিন্তু অ্যাকুরেট আমি নাম বলতে পারবো না। পাহাড়ের ওয়েদারটা কিন্তু অলরেডি আমরা পাচ্ছি এখন। চেঞ্জ হবে, মেঘ হবে, ফর্সা হবে। আচ্ছা, ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম এই নিচে যে সিঁড়িটা চলে গেছে, নিচে একটা পাড়া আছে, নতুন পাড়া বলে, আর ওইটাকে কি বলে, বসন্ত পাড়া নাকি? হ্যাঁ, এরকম 2টা পাড়া আছে এখানে। আমি এখন যে জায়গাটায় আছি, যারা বান্দরবানে ঘুরে বেড়ায় অভ্যস্ত তারা ডেফিনেটলি আমার মনে হয় যে পিছনে দেখলেই চিনতে পারবেন। হ্যাঁ, এটা হচ্ছে ওয়াই জংশন। এই যে যেমনটা দেখতে পাচ্ছেন, ওয়াইয়ের মতো একটা চিহ্ন দেওয়া, এবং নিচের দিকে গেছে রুমার রাস্তা, উপরের দিকে গেছে নীলগিরি। যারা বগালে কেওক্রাডং এই জায়গাগুলোতে যাবেন তারা কিন্তু এই রাস্তাটা ধরবেন। যেহেতু আমরা ফার্স্টে আজকে যাব নীলগিরি, এই রুটে আমাদের কোনো প্ল্যান নাই। উপরের রাস্তাটা ধরে আগাবো এবং ওই পথেই যাব। এখানে তো চেকপোস্টও আছে না মামা? চেকপোস্ট আছে। আপনার গাড়ির নাম্বার, মোবাইল নাম্বার সব দিতে হয় না চেকপোস্টে? তো আমরা আমাদের এন্ট্রিটা সেরে ফেললাম এখানে। আমাদের মোবাইল নাম্বার রাখলো, কোথা থেকে আসছি না আসছি, কোথায় যাব, এইগুলো শুনলো। আসলে এই জায়গাতে চায়ের দোকান ভাই একটা দরকার ছিল। টুরিস্ট প্লেস না, এটাও কোনো টুরিস্ট প্লেস না, বাট দাঁড়াইলাম। আসলে টুরিস্ট প্লেসের বাইরেও কিছু কিছু জায়গা আছে যেখানে একটু দাঁড়াইতে মন চায়, এই নেচারটাকে এনজয় করতে মন চায়। দেখেন কত শান্ত পরিবেশ পাহাড়ের উপর, আর এটা খুব সম্ভবত বট গাছ একটা। বরাবর আমরা এরকম রাস্তা দিয়ে যাচ্ছি, এই যে এরকম আঁকা বাঁকা, এখান থেকে দেখলে একটু ভালো বোঝা যাচ্ছে। দেখেন ওই উপর থেকে আঁকা বাঁকা, আবার এই দিক দিয়ে একটা পুরো একটা রাউন্ড চলে গেছে। আবার হয়তো একটু ডাউনের দিকে নামবো, দেন আবার উপরের দিকে উঠবো, এভাবে চলে গেছে। আর ইমন ভাইয়ের অনেক আফসোস যে এখানে সে একটা চা খাইতে পারলো না। সামনের দিকে উঠতে হবে আরো খাড়া পাহাড়ি পথ, আর এই সিএনজির উপরে আমার ভরসা তেমন একটা নেই। তবুও তারা যেহেতু নিয়মিত এই পথে যাওয়া আসা করে, তাই সেই জায়গা থেকে কিছুটা আস্থা রাখা যেতেই পারে। গাড়ি থেমে গেল। উঁচু রাস্তা আসলে উঠতে কষ্ট হয়ে যায়। দোকানপাট আছে, পাহাড়ি ফলমূল খাবো আমরা। মানে জায়গাটা সুন্দর আছে, এমনি পরিবেশটা সুন্দর। আর এইটা টাইটানিক ভিউ না, টাইটানিক ভিউ পয়েন্ট। দেখি কি ভিউ পাওয়া যায় এখান থেকে। ও আচ্ছা, এটা হচ্ছে যে এইরকম ত্রিভুজ আকৃতির যে একটা শেপ আছে, এইখানে দাঁড়ায়। মানে মনে করেন যে এইটাই টাইটানিকের জাহাজ, জাহাজের মাথাটা থাকে না, এইখানে দাঁড়ায়, এই যে 2 হাত ছড়ায় মানুষ যে ছবি তোলে, এটা হচ্ছে সেই ভিউ পয়েন্টটাই। চারপাশে ওপেন ভিউ। আমরা দুইজন তো আর ওই টাইটানিক পোজ দিতে পারবো। আমার ওয়াইফকে যখন নিয়ে আসবো তখন এখানে দাঁড়ানো বোট করবে। যদি থাকে তার ছবি তুলে দিয়ে না। এটা কি পেঁপে? এটা হচ্ছে পাহাড়ের বাঙ্গি। পাহাড়ের বাঙ্গি। কত করে এক একটা? 60 টাকা। এগুলো সবই বাঙ্গি না? বাকি শসা আছে, পেঁপে আছে, সবগুলো আছে। এটা 120 টাকা। 20 টাকা? 120 টাকা। 120 টাকা বেশি হয়ে যাচ্ছে না? আপনি কত হলে দিবেন বলেন? আপনি সবকিছু আমি বলি লাস্ট 80 টাকা। 40 টাকা দিতে পারবো। আপনি তো পাকেন এটা। কত নিবেন একটা পেঁপে? কত? 20 টাকা। এটা কি খাওয়া যাবে? মানে ভালো আছে না? আচ্ছা, একটা কাটেন দেখি। হ্যাঁ, দাম কত দিদি? 20 টাকা। না 20 টাকা না পায়, 120 টাকা। 120 টাকা? ও 120। আমি তো ওনার কথা বুঝতেছি না। চলো চলো বাটা অনেক কাটেন না। ড্রাগন ফল, তারপরে জাম্বুরা। পেঁপে কত করে? সেটা নিবে সেটা দাম।
এই পেঁপেটা কত নেবেন? হ্যাঁ 50, 30 টাকা রাখেন, একটা নেই। হ্যাঁ 30 রাখেন। আচ্ছা দেন, এটা কাটুন। হ্যাঁ এটা যে দিদি কালারটাও তো ভালো। এরা সবাই মুরং জনগোষ্ঠীর, আর পরিচিত ছাড়া বাহিরের মানুষের সাথে তারা একটু কম কথাই বলে। তবে এখানকার প্রতিটি ফলের সাথে মিশে আছে এক একটি পাহাড়ি জীবনের গল্প। এখানে ওরা নিজেদের মধ্যে মুরং ভাষাতে কথা বলে, যেটা শুনলে কিছুই বোঝা যায় না। গতবার এসে গাছ থেকে পেরে এগুলো খাইছিলাম। পেঁপের একটা পিস এবং কালার দেখতে পাচ্ছেন। আরো মিষ্টি হয়তো এক্সপেক্ট করছিলাম, সেই রকম না, বাট খাওয়ার মতো ভালোই লাগতেছে, খারাপ না। ভাই আপনিও আসেন, পেঁপে খান আমাদের সাথে, আসেন। একটু দাঁড়ায় একটা ভিউ থাকবে, সুন্দর বাতাস থাকবে, নিরিবিলি একটা দোকানে জায়গায় বসে আমরা চা খাবো। অবশেষে এরকম একটা দোকান পাইছি। খুব সম্ভবত নীলগিরিতে গিয়ে আমরা বৃষ্টি পাবো, কারণ পাহাড়ে তো এখান থেকেই দেখা যাচ্ছে যে ওই খানিকটা সামনে বৃষ্টি হচ্ছে। কিন্তু দেখেন ওই পাহাড়গুলো অলরেডি ঢেকে গেছে, বৃষ্টি হচ্ছে। আবার এই পাশে যদি দেখেন, এই পাশেরও ওনারা সবাই বন্ধু বান্ধব বসে আড্ডা দিচ্ছে, গল্প গুজব করতেছে। আমারও দেখে ভালো লাগলো যে আমরা তো সচরাচর এইভাবে সময় কাটাইতে পারি না, বাট ওনারা খুব সুন্দরভাবে আড্ডা দিচ্ছে ওনাদের ভাষায়, যদিও আমরা ওনাদের কথাবার্তা শুনে আসলে কিছুই বুঝি না। রোদও উঠে গেছে, আবার এর মধ্যে বৃষ্টিও হচ্ছে। কেমন ওয়েদার এটা! নীলগিরির অনেকটাই কাছে চলে এসেছি, আর হয়তো বেশি সময় লাগবে না। নীলগিরির যে পাহাড়টা, ওই পাহাড়টাই এখন উঠে যাচ্ছি। গাড়ির তো অবস্থা খারাপ হয়ে গেছে। এইটা হচ্ছে পার্কিং এরিয়া, এখানে আমাদের সিএনজি পার্ক করবে। আর পার্কিং চার্জ কত নেই সিএনজিতে? 100 টাকা। এটা তো আমাদেরকে দিতে হবে। টিকিট কত করে ভাই? 100 পার পারসন? পার পারসন 100, আর সিএনজির জন্য 100। এই যে এখানে সিএনজি, ও সিএনজিটা এখানে দিতে হয়। আর বাচ্চাদের? বাচ্চাদের জন্য লাগে, বাচ্চারা ফ্রি। বাচ্চারা নীলগিরির গেট 135 টাকায় কি কি দিচ্ছে? সাদা পোলাও, চিকেন কারি, সালাদ। আর একটা পানি নিলে 150 টাকার মধ্যে আপনার মোটামুটি দুপুরের খাবার হয়ে যাবে। ড্রোন উড়ানো সম্পূর্ণ নিষেধ, এই যে আপনারাও দেখতে পাচ্ছেন লেখাটা, যার কারণে ড্রোন ভিউটা দেখানো পসিবল হচ্ছে না। আর এই যে এই রাস্তাটা এখন ধরলাম, ওয়াকিং ওয়ে চলে গেছে, এইরকম ছায়ায় ঘেরা। সামনে খুব সম্ভবত একটা ভিউ পয়েন্ট, যে দুইটা রাস্তা গেছে, এই পাশে হচ্ছে রিসোর্টের আর এই পাশে ভিউ পয়েন্ট। নীলগিরির আইকনিক একটা ম্যাপ, এখানে বান্দরবানের কোন এরিয়াতে কি আছে না আছে সবকিছু এখানে ম্যাপিং করে দেয়া আছে। এখানে দাঁড়ায় অনেক ছবি টবি তোলে। এখানেও ছোট্ট একটা ভিউ পয়েন্ট। আপনার এই টাইটানিক ভিউ পয়েন্ট কিংবা এই যে সামনে আরেকটা ভিউ পয়েন্ট আছে, ওগুলো হচ্ছে এইটা মোর দ্যান বেটার। হ্যাঁ, ওইখানে একটা ফ্রেম আছে, ওই ফ্রেম থেকে তুললে মনে হবে যে একটা ফটো ফ্রেম। ওই ফ্রেম থেকে আপনি ইনফিনিটি একটা ছবি তুলতে পারবেন। আরও একটা জিনিস আপনাদের দেখাবো সাইডে ভিডিওতে। এখান থেকে দাঁড়ালে যারা সাজেক করেন, হ্যাঁ, তাদের জন্যে সাজেকের বড় ভাই এটা হচ্ছে নীলগিরি। কেন আমি বলছি দেখেন, আপনার কি দেখবেন, আপনি সাজেক গেলে হেলিপ্যাড, ওই যে হেলিপ্যাড, ওকে। তারপর আপনি কটেজ দেখবেন না, কটেজ ওইখানে আছে। আপনি মেঘ দেখবেন না, মেঘ ওইখানে আছে, সবই আছে, সবই আছে। আপনি ফাঁকা রাস্তা দেখবেন না, এই দেখেন আপনি এই রাস্তা দিয়ে যাবেন হেলিপ্যাড পর্যন্ত, আপনি কোনো মানুষই দেখতে পাবেন না। হেলিপ্যাডে গিয়ে আপনি ইচ্ছা মতন আপনার ছবি তুলবেন। হ্যাঁ, হেলিপ্যাডে একটা মানুষও নাই। দেখি একটু হেলিপ্যাডের দিকে যাই, এই সিঁড়ি ধরে আগাচ্ছি, ওই একদম ওই মাথায় হচ্ছে হেলিপ্যাড। আপনি একটু এটার পিছে গিয়ে দাঁড়ান। এই ফ্রেমের ভিতরে এখন ছবিটা তুললে দেখেন একদম পিছনের এই ভিউটা চলে আসবে। এইটাই হচ্ছে এই ফ্রেমের ব্যাপার। মানুষজন এসে যে ভিড়ভাড়টা জমানো, ওই ব্যাপারটা এখানে নাই, একদম নিরিবিলি। আর এইটা তো আমার জানা মতে ভাই রেস্ট্রিক্টেড একটা প্লেস, তাই না? সবাইকে তো আসতে দেয় না। আজকে মানুষজন কম বলে আমাদেরকে কিছু বলে নাই, এই পর্যন্ত আমরা চলে আসছি। আর এই যে এগুলো লাইট দেখতে পাচ্ছেন, এগুলো রাতের বেলা সব জ্বালানো হয়। হেলিকপ্টার এখানে এসে ল্যান্ড করে একদম টপে। আমার খুবই মন চাচ্ছে এখানে একটু ড্রোন ফ্লাই করতে, যেটা আমি পারবো না। কিছুক্ষণ আগে এদিকে বৃষ্টি হচ্ছে, এখন এই বৃষ্টিটা আবার ওই পাশে হচ্ছে। এই পাশে আবার ক্লিয়ার, একদম রোদ উঠে গেছে, পুরাই ওপেন ভিউ, আশেপাশে কিচ্ছু নাই, একদম পাহাড়ের যেটা ওপেন ভিউ।
আর এই পাশের যে বড় বড় পাহাড়, এগুলো থানচি এরিয়ার পাহাড়গুলো। খুব ভালো লাগছে, খুব এনজয় করতে। আমি দার্জিলিং এ গিয়েছিলাম তো, মানে হ্যাঁ, দার্জিলিং এর ফ্লেভার পাচ্ছি। ওয়াও, সুন্দর একটা রংধনু উঠে গেছে দেখেন। রংধনুটা আস্তে আস্তে এখন ভিজিবল হচ্ছে, দারুণ। বৃষ্টিও পাইলাম এখানে, রোদও পাইলাম, রংধনুও পাইলাম, সবই পাইলাম, আবার এরকম একটা ওপেন ভিউও পাইলাম। দারুণ লাগলো জায়গাটা। হয়তো এখানে যদি অনেক মানুষজন থাকতো তাইলে হয়তো এত ভালো লাগতো না। যদিও আমি ছোটবেলায় এখানে লেখাপড়া করছি বান্দরবান গভর্নমেন্ট হাই স্কুলে, হ্যাঁ হ্যাঁ, কিন্তু তারপরে তো অনেকদিন বিরতি পরে আসলাম। পুরা এই মাথার থেকে ওই মাথা পর্যন্ত বিশাল একটা রংধনু। এটা একদম ভ্যালির মতো হয়ে যায়, মেঘ এই জায়গাতে চলে আসে, বাট ওই রকম মেঘ আমরা এই টাইমে পাবো না। ওইটা দেখতে হলে খুব সকালে আসতে হবে এখানে। এখন রোদটা চলে গেছে, বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি, মেঘ চলে আসছে, এটা আবার কেটে যাবে, খুব বেশি সময় লাগবে না। সবাই এখানে এসে দাঁড়ায় এবং এই ভিউটা এনজয় করে। এখান থেকে থানচি 33 কিলোমিটার, আর এই পাশ থেকে রুমা হচ্ছে 49 কিলোমিটার। মানে এই নিচে আরো একটা পাড়া আছে না, এর জন্য এই জায়গাটা বন্ধ। এখানে আপনি নিচে গেলে এখানে থেকে হচ্ছে আরো থাক, ছবি আর নিব না এখন, চলেন আমরা ব্যাক করি। হ্যাঁ আচ্ছা, চলে একটা ছবি তুলি। ভাই তো লোভ লাগাচ্ছে একটু পর পর। ও, এখানে সেই লেখাটাও পাইছে যে উই আর এট নীলগিরি। এই লেখাটা খুঁজতেছিলাম অনেকক্ষণ যে কই লেখা আছে, নিচের দিকে এসে পাইলাম। খুবই ইনফরমেটিভ বিষয় একটা। আপনি যদি বান্দরবনে হঠাৎ করে সিক হয়ে গেলেন, আপনার তো এই নীলগিরি বান্দরবন থেকে প্রায় আপনার 47 কিলো দূরে, আপনি ওষুধ কোথায় পাবেন? এখন আসার পথে দেখলাম 2-3টা আপনার ছোট ছোট দোকান খোলা আছে ওষুধের, কিন্তু ওখানে হয়তো আর নাপা প্যারাসিটামল এরকম কিছু পাবেন, কিন্তু জরুরি কিছু কিট দরকার হলো কিংবা জরুরি কোনো ওষুধ দরকার হলো, সেটা আপনি এইখানে পাবেন। এইটা যতক্ষণ পর্যন্ত এটা খোলা আছে ততক্ষণ পর্যন্ত এই প্রাথমিক চিকিৎসা এবং মা ও শিশু কেন্দ্র, এটা ওদের মেডিকেল একটা মানে সেন্টার হিসেবে ওরা ইউজ করে। কত নিল এটা? 140 টাকা নিয়েছে। 140? এই পুরা ছড়ি কতগুলো আছে তাও কলা? গনে নেই তো। এটা কি আপনি আবার গিয়ে ওখানে বিক্রি করবেন? না না, ফ্যামিলির জন্য? ফ্যামিলির জন্য। এখানে আর কি কি আছে? আখ, গেন্ডারি আর কি। এটা কি ভাই? আদা ফুল। আদা ফুল। এটা তো ভর্তাও খান আপনারা না? ভর্তা খান। তারপরে এখানে আদা, পেঁপে। এখন আবার বৃষ্টি নামাও শুরু হয়ে গেছে, আমরা এখান থেকে রওনা দিব। অনেক দোকান দেখেন, এক সিরিয়ালে চলে গেছে। কলা কোথায় রাখবেন? কলা আমরা খাইতে খাইতে যাই সবাই মিলে, তাইলে আর এত পেইন হবে না, কিছু কমে যাবে না? হ্যাঁ, আপনি ঝুলাই দেন, এখানে ঝুলাই দেন, আমরা একটু পর পর খাবো। বাঁধতে দেন মামা, মানুষের মতো করে বাঁধতে দেন, আরো দুটো নিয়ে আসেন, তাহলে আর নড়বে না। ডবল হ্যান্ড ভিউ পয়েন্ট। দেখি এখানকার ব্যাপারটা কি। আমি দেখছি অনেকে যে দুইটা হাত থাকে, দুই পাশে দুইজন দাঁড়ায় ছবি তোলে, এই যে এইটাই। বাট এইটা অ্যাকচুয়ালি হাতের কোনো শেপ কিন্তু হয় নাই ভাই। হাতের শেপ না তো আপনি, বাট ওরা কি এই যে এরকম হাতের শেপ দেওয়ার চেষ্টা করছিল না? হ্যাঁ, আসলাম। মানে দুইজন দুইজনকে ছোঁয়ার চেষ্টা করতেছে, এরকম একটা ব্যাপার। এইভাবেই সবাই এখানে ছবি তোলে। আর এই যে এটা হাতের এইরকম একটা শেপ দেওয়ার চেষ্টা করছে, বাট আসলে ওইভাবে পারে নাই। এখানে দেখতে পাচ্ছেন হাতের আঙ্গুলের নখও দেওয়ার চেষ্টা করছে। এই যে এটা হচ্ছে আঙ্গুলের নখ, আর এই যে একটা নখ ভেঙে গেছে এখানে। তো ঘুরে ফিরে এরকমই ভিউ পয়েন্ট দেখতে পারবেন, জায়গাগুলো আর কি আলাদা হবে, এটাই হচ্ছে ব্যাপার। এখানেও কিছু দোকানপাট আছে, ওই যে পাহাড়ি ফল, মূল, কলা, তারপরে চায়ের দোকান, রেস্টুরেন্ট আছে এখানে। দুপুরের লাঞ্চ ইচ্ছা করলে করতে পারেন আপনারা। আজকে তুলনামূলক মানুষজন একটু কম, এখানে ছবি তুলেও আরাম পাওয়া যাচ্ছে, বাট অনেক সময় এখানে সিরিয়াল দিতে হয়। আর আগে যেটা হইতো, অনেকে বাইক নিয়ে এই জায়গায় উঠাই দিত, তো জায়গাটা আসলে অতটাও মজবুত না যে এটা কন্টিনিউ বাইকের লোড নিতে পারবে। এখন ওই জিনিসটা বন্ধ হয়ে গেছে, এখন আর এখানে কোনো বাইক ওঠে না। দুইটা দুধ চা দেন। এগুলো কি আপনাদের গাছেরই পেয়ারা না? চা খাওয়ার জন্য খুব সুন্দর একটা জায়গা। এখানে বসে এই ভিউটা এনজয় করতে করতে এখন আমরা চা খাবো, রাইট? চায়ের সাথে এই নেচার জমছে না এবার ভাই?
আপনি জিতছেন ভাই। চা মানুষ খায় আর ভাই চারেও বাস দেয়, এই দেখেন। এটা কি বিহার এই পাশে নাকি এটা? হ্যাঁ এটা সুন্দর, এটা কিন্তু জানেন। ও না, আমি এখানে দাঁড়াইলাম মেইনলি মেঘ চলে আসছে দেখেন। আর এটা লেখা লং বাইটং পাড়া বৌদ্ধ বিহার। হ্যাঁ এই যে এই উপরে বৌদ্ধ বিহার আছে একটা, বাট ওইখানে না, আমি গেছি, এটা অনেক সুন্দর। সুন্দর, বাট এখন আমাদের হাতে ওই সময়টা নাই। এই চারপাশেই দেখেন মেঘ চলে আসছে, সামনে আর কিচ্ছু দেখা যাচ্ছে না। মেঘ যাওয়াটা এখানে খেয়াল করলে বুঝতে পারবেন। মানে এবার বান্দরবান ট্যুরে সব রকম ওয়েদারই পাইলাম মোটামুটি, কোনোটা আর বাকি নাই। এত সুন্দর একটা ওয়েদার পাইলাম হঠাৎ করে। আমাদের প্রয়োজনে আজকে 2-4টা স্পট যদি মিসও হয়ে যায়, যাক, তবুও আমরা এখানে কিছুটা সময় কাটাবো, একটু চা খাবো। তো চায়ের দোকান আছে মামা? ও নাইস, চায়ের দোকান পেয়ে গেছি। এইটাই এক্সপেক্ট করতেছিলাম। মেঘ আরও আসা শুরু হয়েছে দেখেন। ওয়াও। সকালে যেমন রোদেলা দিন দেখে পাহাড়ে উঠলাম, সেটা যে মুহূর্তে এমন চেঞ্জ হয়ে যাবে সত্যি অকল্পনীয়। আমাদের নেই এখন ট্যুরিস্ট প্লেসগুলো ঘুরে দেখার তারা, কারণ সময়ের সাথে পাল্লা দিয়ে ঘোরার চেয়ে কোনো এক শান্ত পাহাড়ে এমন ওয়েদার উপভোগ করা অনেক শ্রেয়। করলা, বাট আপনারা কি করলা বলেন? এটা তিক্তরলা বলি আমরা। তিক্তরলা নাকি তিক করলা? হ্যাঁ, তিক্তরলা। আর এই পাশে কি মুরগির ঘর? এটা একটা চায়ের দোকানের এনভায়রনমেন্ট দেখেন ভাই। মেঘ চলে আসছে, সব মুহূর্তে ওয়েদার চেঞ্জ। এরকমটা সব সময় চাইলে পাওয়া যায় না, এটা আসলে পাওয়া যায় না। এটা ভাগ্যের একটা ব্যাপার না? আপনারা বলছেন না আসবার সময় আপনারা নসিবটাই ভালো, সেজন্য বলতেছি। চা হয়ে গেছে না? এটা হচ্ছে লেমন টি। যারা এই ভিডিও দেখে ভাইয়ের সিএনজিতে উঠবেন, এই কলা অবশ্যই ভাইয়ের থেকে বুঝে নেবেন, কজ আমাদেরকে আপনি কলা খাওয়াচ্ছেন। আমার অডিয়েন্সদেরকে যদি না খাওয়ান, এটা কিন্তু তাদের সাথে অন্যায় করা হবে। এক ছড়ি কলা এরকমই এইভাবে আপনি ঝুলায় রাখবেন। যখন কেউ আমার ভিডিও দেখে আসবে, এইভাবে আপনি কলাটা ঝুলাই দিবেন তাদের সামনে। আচ্ছা ঠিক আছে, ওকে, সমস্যা নাই। কলা হাতে কাটলে কলা রাখে দিবেন। হ্যাঁ, কলা সে ছিঁড়ে ছিঁড়ে খাবে। দেখেন আমরা সিএনজিতে উঠে যখন মন চাচ্ছে কলা ছিঁড়ে এখান থেকে খেয়ে এইভাবে ট্রাভেল করছি। যে তুলা আমরা বালিশে ইউজ করি ওই তুলা। আমি এত ছোট তুলার গাছ ফার্স্ট দেখলাম, এটা হয়তো আরো বড় হবে। এগুলো কি তুলা ধরে আছে? মানে প্রথমে ফুল আসে, তারপরে ভিতরে তুলা জন্মায়, এরকম? আমি তো ফার্স্ট দেখছি। যান তাড়াতাড়ি সামলান, বৃষ্টি নেমে গেছে। চায়ের মধ্যে বৃষ্টির পানি, তারপরে মেঘ। আর কি দরকার ভাই? আর কি ওয়েদার চান বান্দরবানে এসে বলেন তো? বৃষ্টিও তো পাইলেন। গল্পের সাথে জুড়ে গেছে এক ছড়ি কলা। আমাদের সাথে দুলতে দুলতে সেও যেন উপভোগ করছে বান্দরবানের এই সৌন্দর্য, বান্দরবানের এই ওয়েদার। স্থানীয় মানুষেরা চলাচলের জন্য চাইলেই যখন তখন গাড়ি পায় না এই পাহাড়ে। আমাদের গাড়ির সামনে যেহেতু বসার জায়গা ছিল, তাই স্থানীয় একজনকে তুলেছি, যিনি গাড়ির অপেক্ষা করছিলেন অনেকটা সময় ধরে। প্রতিমধ্যে অনেক কথাই হচ্ছিল তার সাথে। আবার এদিকটায় মেঘ ক্রমশ বেড়েই চলেছে। দাদা, আপনি কলা নেন এখান থেকে। আরেকটা নেন না, আরেকটা নেন। একটাই চলবে। অনেক ভালো লাগে এই যে, হ্যাঁ ভালো লাগলো। ওই যে মুসলিম ভাই, হ্যাঁ, তাদের কোনো মনের ভিতর কোনো ইয়া নাই, সব ভাই ভাই হিসাবে আমাকে কলেকটা খাওয়াইলাম, আমি অনেক খুশি। তার কারণে আপনি অনেক মহান মানুষ, তার জন্য আপনি খুবই দয়া করে দিলে আমি গ্রহণ করলাম। ধন্যবাদ দাদা। ঠিক আছে, আসি আসি। আল্লাহ হাফেজ, বাই বাই। জানাগেন দাদাকে আমরা লিফট দিলাম এবং অনেকক্ষণ গল্প হইলো আমাদের মধ্যে। ভালো লাগলো মানুষটাকে। যাচ্ছে এবার চিম্বুক পাহাড়ের দিকে। ঘড়িতে সময় দুপুর 3টা, তবে আশেপাশে দেখে সেটা বোঝার কোনো উপায় নেই। বৃষ্টিও বেড়ে চলেছে, এর মধ্যে রাস্তাও আবার জায়গায় জায়গায় ভাঙা।
আশেপাশে শুধু মেঘ ছাড়া দেখার মতো আর তেমন কিছুই নাই, আর ভালোই ঠান্ডা লাগছে এখন। আমরা কেউই শীতের প্রস্তুতি নিয়ে আসি নাই, তবে হ্যাঁ এটাও সত্য যে পাহাড়ের যে কোনো সময় প্রকৃতি যে কোনো রূপ ধারণ করতে পারে, তাই সব রকম প্রস্তুতি নিয়েই সব সময় পাহাড়ে আসতে হয়। রাস্তা তেমন এখন আর দেখাই যাচ্ছে না, অনেক সময় লাইট জ্বালায় গাড়ি চালাতে হচ্ছে, মেঘ এসে একদম পুরোটাই ঢেকে গেছে। আমরা চিম্বুক পর্যন্ত আসছি এখন। এই যে উপরের দিকে যে রাস্তা চলে গেছে, এখান থেকে মোটামুটি হাঁটতে হয়, হেঁটে উপরে পাহাড় থেকে ভিউটা দেখতে হয়। ওইরকম ভিউ আমরা অলরেডি অনেক জায়গাতে দেখছি। এখন উপরে উঠেও লাভ নাই, কারণ মেঘের কারণে কিছু দেখা যাবে না। এমনিতেও দেখতে পাচ্ছেন পুরাটা মেঘ চলে আসছে এখানে, আর যে পানিটা পড়তেছে এটাও কিন্তু মেঘেরই পানি। এই ওয়েদারে অ্যাকচুয়ালি ডিমান্ড হচ্ছে গরম কিছু খাওয়া, যেমন একটু স্যুপ নুডলস, তারপরে মোমো, এগুলো খাইতে ভালো লাগে। সো আমরা এখন গরম কোনো খাবার খুঁজতেছি যেটা ওয়েদার ডিমান্ড। আমরা ওই পাশ থেকে ব্যাক আসছি আবার অনেকখানি, এই জাস্ট এই হোটেলে খিচুড়ি খাওয়ার জন্য, বাট লাকটা ভালো না এদিকে যে খিচুড়ি পাইলাম না। ওয়েদার ডিমান্ড ছিল গরম কোনো খাবার, পরে ইনস্ট্যান্ট নুডলস নিলাম, ওদের কফি বানানোর গরম পানিটা নিলাম। পানির জন্য পে করতে হয়েছে, কজ ওদেরকে পানিটা কিনে আনতে হয়। আর এখন এই যে এইটা একটু সিদ্ধ হচ্ছে, পানি গরম পানি ভিতরে দিয়ে রাখছি, দেন এই পরিবেশটা এনজয় করব আর খাবো। আর উপরে টিনের চাল থাকাতে বৃষ্টির সাউন্ডটাও পাচ্ছি। ভাই ওভারঅল আপনার ইচ্ছা কিন্তু আমি পূরণ করতে পারলাম না। সমস্যা নেই, আমরা ইচ্ছা পূরণ করবো। আর আমি জানি কোথায় কক্সবাজারে কোথায় কি পাওয়া যায়, এটা আমি জানি। আমরা কক্সবাজারে গিয়ে খিচুড়ি ইনশাল্লাহ হবে। এতক্ষণ মেঘের পানি পড়তেছিল, বাট এখন আবার বৃষ্টিও শুরু হয়ে গেছে। ভাই চলেন, আর দেরি করবো না এখানে। মেঘ আর বৃষ্টির মাঝে শেষ হচ্ছে আমাদের একদিনের বান্দরবান ভ্রমণ গল্প। যারা আমাদের সাথে কম খরচে বিভিন্ন জায়গা ঘুরে বেড়াতে চান তারা যুক্ত হয়ে যেতে পারেন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে, যেটার লিঙ্ক পেয়ে যাবেন ভিডিওর প্রথম কমেন্টে। আর এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন।